ভারতের উপর আবারও চটল আমেরিকা। চালসহ কৃষি পণ্যে আরও শুল্ক দেওয়ার হুমকি। পুতিনের সাথে বন্ধুত্বের খেসারত দেবে কি মোদি সরকার? 7.5-এর পর এবার আরও শক্তিশালী 8 বা 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে জাপানে। কিভাবে বাঁচবে, কি পদক্ষেপ নিচ্ছে? হঠাৎ উধাও বিরল প্রাণী ওরাং ওটাং। এর জন্য দায়ী কি ইন্দোনেশিয়ার বন্যা, ভূমিধস নাকি মানুষের বন উজাড় সহ নানা অপকর্ম? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতের উপর আমেরিকার ক্ষোভ আর নাখোশ যেন পিছুই ছাড়ছে না। এবার ভারতের কৃষিপণ্য, বিশেষ করে চালের উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরই খ্যাপাটে নেতার হুট করে ভারতের উপর আবারও ক্ষিপ্ত হওয়ার কারণ কি? এটি কি ভারত সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দিল্লির নজিরবিহীন আন্তরিকতার শাস্তি? এখন কি করবে মোদি সরকার? ট্রাম্পের হুমকি মোকাবেলায় কি পুতিনের সাথে বন্ধুত্ব আরও জোরালো করবে, নাকি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আবারও মেরামত করবে? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। 4 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অস্বস্তি আমলে না নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নয়াদিল্লিতে লালগালিচায় স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারো কারো মতে প্রোটোকল ভেঙে পুতিনের সাথে মাত্রা ছাড়ানো মাখামাখিতে আকার ইঙ্গিতে যুক্তরাষ্ট্রকে খোঁচা দেওয়ার চেষ্টাই ছিল এখানে মুখ্য। গত সেপ্টেম্বরে তিয়ানজিংয়ে সাংহাই কোঅপারেশনের সামিটেও একই কাজ করেছেন মোদী। সহাস্যে ছবি তুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। যদিও নিয়মিত ভারতের অভিবাসীদের অপমানিত বিতরণ ছাড়াও যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা আর অভিবাসনে চরম কড়াকড়িতে নানা কায়দায় দিল্লিকে শিক্ষা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। ভারতের চালের উপর বাড়তি শুল্ক আরোপের আভাস কি এই শাস্তিরই অংশ? আগামী বছর ট্রাম্পের সম্ভাব্য ভারত সফরের আগে সম্পর্কের এই টানাপোড়েন কিভাবে সামাল দেবেন মোদি? রিক সুইটজারের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল 10 ডিসেম্বর থেকে 2 দিনের ভারত সফরের আগে সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। দিল্লিকে দুঃসংবাদের আগাম আভাস দিয়ে শুল্ক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য $1200 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণার সময় লুইজিয়ানার ক্যানেডি রাইস মিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিল ক্যানেডি ভারতের চাল আমদানি শুল্ক দ্বিগুণ করার অনুরোধ জানান। এর সূত্র ধরে ভারতের চালে বাড়তি শুল্ক আরোপের বিষয়টি টেনে আনেন ট্রাম্প। Do they have an exemption on rice? No, sir. We're still working on their trade deal. So yeah, but they should be dumping. I mean, I heard that from others. So you can't do that. যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে বিক্রি হওয়া চালের বড় দুটি ব্র্যান্ডই ভারতীয় মালিকানাধীন কোম্পানির। এই তথ্য জানার পর ট্রাম্প ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন এটা খুবই সহজ কাজ, শুল্ক আরোপ করলে সমস্যার সমাধান হবে 2 মিনিটে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে চাল ডাম্প করতে পারবে না ভারত। দাবি করেছেন অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে এমনভাবে সুযোগ নিচ্ছে যা আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের বাজারে ভারত থেকে বাসমতি সহ অন্যান্য চালজাত পণ্য, মশলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানি করা হয়, আর যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল কেনে ভারত। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে বিকল্প বাজারের দিকে এগোনোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অনেকদিন থেকে আমাদের হতাশ করেছে, কারণ পুরনো রপ্তানিকারকদের অনেকেই এখন বেকার, তারা বিকল্প উপায় খুঁজছেন। এমন অবস্থায় রাশিয়া কেন বিকল্প হবে না? সেখানে যদি ভারতীয় পণ্যের চাহিদা থাকে যা আগে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে রপ্তানি হতো, কেন আমরা এসব পণ্য রাশিয়ায় বিক্রি শুরু করতে পারি না? রাশিয়াকে বিকল্প বাজার হিসেবে দাঁড় করাতে পারলে $10,000 কোটি বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব হবে না। এবছরের 2 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত বাড়তি শুল্ক বিশ্বব্যাপী তোলপাড় ফেলে দেয়। সমঝোতা আলোচনায় বেশিরভাগ দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হলেও ভারতের সাথে তা বারংবার নিষ্ফল আলোচনায় থমকে যাচ্ছে। ভারতের পণ্যে আগে আরোপিত 50% শুল্ক এখনও কমেনি, যা বর্তমানে বিশ্বের দেশে দেশে প্রচলিত শুল্কের সর্বোচ্চ হার। ভারতের বাজারে মার্কিন কৃষিপণ্য ঢোকায় আপত্তি ছাপিয়ে বড় মতবিরোধের জায়গা করে নেয়া রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে অনড় থাকার বিষয়টি। যদিও পুতিন আর মোদি ভালো করেই জানেন বর্তমান বিশ্ব বাস্তবতায় শুধু তেলের উপর নির্ভর করে পারস্পরিক সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া সম্ভব না। ট্রাম্পকে কুপকাতের জন্য খুঁজতে হবে বিকল্প কৌশল। এখন সময়ই বলে দেবে
কৌশলী বাণিজ্য যুদ্ধে কে জিতবে, কে নত হবেন, আর পরিস্থিতির ফায়দা নেবে কে? বেহরাব সাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে এমন ঘোলাটে পরিস্থিতির মাঝেও মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তার নামকরণ করছে ভারত। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। হায়দ্রাবাদের এক রাস্তার নাম বদলে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ রাখার কথা ভাবা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ এই নাম বদল, তাও আমেরিকার প্রেসিডেন্টের নামে? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কখনো তার বিজয় কামনায় চলে প্রার্থনা, আবার কখনো তার ছবি পড়ানো হয় আগুনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতীয়দের এমন কর্মকাণ্ড প্রায়ই উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ এবং আসন্ন তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটের আগে রাজ্যের ভাবমূর্তি তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল ভারতের তেলেঙ্গানা রাজ্য। হায়দ্রাবাদে একটি প্রধান সড়কের নামকরণ ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। মার্কিন কনসুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি খুব শিগগিরই ডোনাল্ড ট্রাম্প এভিনিউ হিসেবে পরিচিত হতে চলেছে। ৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, কোনো ক্ষমতাসীন বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে যুক্তরাষ্ট্রের বাইরে কোনো প্রধান সড়কের নামকরণ এটাই প্রথম। বিশ্লেষকদের মতে, যেহেতু এই রাস্তা মার্কিন কনসুলেট জেনারেলের পাশ দিয়ে যাবে, সে স্থানের রাস্তার নাম ট্রাম্পের নামে হলে এটি এক ধরনের কূটনৈতিক শ্রদ্ধা ও সম্পর্কের প্রতীক হতে পারে। এমন পদক্ষেপের মাধ্যমে তেলেঙ্গানা প্রশাসন হয়তো বার্তা দিতে চাইছে যে এই রাজ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ আছে। তবে এই নামকরণের স্রোত কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। হায়দ্রাবাদকে ভারতের অন্যতম টেক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত বৈশ্বিক ব্যবসায়িক এবং প্রযুক্তি সংস্থাগুলোর অবদান রয়েছে তাদেরও সম্মান জানাতে চাচ্ছে রাজ্য সরকার। এই তালিকায় গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড এবং উইপ্রো জংশনের মতো অন্যান্য বিশ্বখ্যাত নামগুলো বিবেচনাধীন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ৭.৫ মাত্রার পর এবার আরও শক্তিশালী ৮ বা তার চেয়েও বেশি মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানতে পারে জাপানে। আসছে এক সপ্তাহের মধ্যে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ১ লাখেরও বেশি অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে জাপানের হোক্কাইদো ও আওমোরি সহ উত্তর পূর্বাঞ্চলের উপকূলবর্তী এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকান বা ওখনস প্লেটের নিচে ঢুকে গেছে। একই প্লেটে মাত্র 2 দিন আগে গেল শনিবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রিক্টার স্কেলে 7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। জাপানে ভূমিকম্পের পর আওমোরি অঞ্চলের বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে, আহত অন্তত ৩০। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের 50 কিলোমিটার গভীরে এবং আঘাত হানে আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। উপকূলে সর্বোচ্চ 70 সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনের পর স্থগিত করা হয়েছে উত্তর পূর্ব উপকূল এলাকার কিছু ট্রেন সার্ভিস। প্রায় ৩,০০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একসময় শত্রুতা থাকলেও ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠছে সৌদি আরব ও কাতার। এর অংশ হিসেবে এই প্রথম উচ্চগতির রেল যোগাযোগ স্থাপনের চুক্তি করেছে দুই দেশ। ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে ছুটে চলা ট্রেনটি দিয়ে রিয়াদ থেকে দোহায় যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। কবে শেষ হবে এই মেগা প্রকল্পের কাজ, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হিজল জোবায়ের। একসময় তীব্র বিরোধিতা ছিল উপসাগরীয় দুই দেশ সৌদি আরব ও কাতারের মাঝে। সেই শত্রুতার পর্যায় পেরিয়ে এবারে প্রথমবারের মতো উচ্চগতির রেল যোগাযোগ স্থাপনের ঐতিহাসিক এক চুক্তি করল এই দুই দেশ। ৮ ডিসেম্বর রিয়াদ সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এটিকে বিশাল এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সৌদি আরবের রাজধানী রিয়াদ ও কাতারের রাজধানী দোহার মধ্যে রেল চলাচল করবে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী এই উচ্চগতির বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। সৌদি আরবের আল হফুফ ও দাম্মাম শহরগুলোকেও এই নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটির গতি হবে ঘন্টায় 300 কিলোমিটারের বেশি। এক দেশের রাজধানী থেকে আরেক দেশের রাজধানীতে যেতে এটির সময় লাগবে প্রায় 2 ঘন্টা। বর্তমানে এই দূরত্বে সরাসরি ফ্লাইটে সময় লাগে প্রায় 90 মিনিট। বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, 6 বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই মেগা প্রকল্প সম্পন্ন হলে রেলপথে প্রতি বছর প্রায় 1 কোটি যাত্রী বহন করা যাবে এবং দুই দেশ মিলিয়ে 30,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। এই প্রকল্প তারই নজির। এই রেল প্রকল্পকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আধুনিক অবকাঠামোগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অথচ কিছুদিন আগেও সৌদি আরব ও কাতারের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। 2017 সালেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও পরিবহন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তাদের অভিযোগ ছিল, কাতার মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করছে এবং সৌদির প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে। তবে কাতার তা দৃঢ়ভাবে অস্বীকার করেছিল। 2021 সালের জানুয়ারিতে সৌদি আরবের মরুভূমির শহর আল উলায় অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপিত হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথমবার দোহা সফর করেন সৌদি যুবরাজ। এরপর থেকে দুই দেশের নেতারা নিয়মিতই সাক্ষাৎ করছেন এবং বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে একসঙ্গে কাজ করছেন। এর মধ্যে রয়েছে গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যা থামাতে যুদ্ধবিরতির আহ্বান। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ইসরায়েল কাতারে নজিরবিহীন হামলা চালালে রিয়াদ প্রকাশ্যে দোহাকে সমর্থন জানায়, সমালোচনা করে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। হঠাৎ উধাও হয়ে গেল শুধু মানুষ নয়, বিরল প্রাণী তাপানলি ওরাং ওটাং। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিপিরক অঞ্চলের যেখানে সবসময় দেখা মিলত ওরাং ওটাং, সিয়ামাং বা গিবনের চলাফেরা, সেখানে এখন নেই ওরাং ওটাং। ইন্দোনেশিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থা জানিয়েছে, সিপিরক অঞ্চলে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানার পর থেকে এখন পুরো জঙ্গল যেন নীরব। অথচ আগে প্রতিদিনই প্রাণীটি দেখা যেত। এজন্য দায়ী কি ইন্দোনেশিয়ার বন্যা, ভূমিধস, ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ, নাকি মানুষের গাছ কেটে বন উজাড় করার মতো নানা পরিবেশ বিরোধী ক্ষতিকর কাজ? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিপিরক অঞ্চলে কয়েক সপ্তাহ আগে যে ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে, তাতে শুধু মানুষের জীবনই বিপর্যস্ত হয়নি, উধাও হয়ে গেছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী তাপানলি ওরাং ওটাং। 5 বছর ধরে এই প্রাণীটি সংরক্ষণে কাজ করা ওরাং ওটাং ইনফরমেশন সেন্টার বা OIC এর রেঞ্জার আমরান সিয়াগিয়ান জানান, দুর্যোগের আগে প্রায় প্রতিদিনই তারা পাহাড়ি এলাকায় ওরাং ওটাং, সিয়ামাং বা গিবনের দেখতে পেতেন, কিন্তু এখন পুরো জঙ্গলটাই যেন প্রাণহীন। ড্রোন ফুটেজে দেখা যায় পুরো দক্ষিণ তাপানলি জুড়ে বিশাল ভূমিধসের দাগ। নদীর ধার ঘেঁষে গাছপালা উপড়ে পড়ে আছে, আর কোথাও কোথাও বনভূমির মাঝখানে তৈরি হয়েছে নতুন জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, গত 1 বছরে এলাকায় কাঠ কাটার হার বেড়ে গেছে। বড় বড় কোম্পানি এই কাঠ কিনে নিয়ে যাচ্ছে, যার ফলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে বন্যায় ক্ষতি কয়েক গুণ বেড়ে যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর আমরা লক্ষ্য করেছি, আগে যেসব নদীর ধারে ওরাং ওটাং আর অন্য প্রাণীরা দেখা দিত, এখন হাঁটলেই শুধু নীরবতা, তাদের আর কোথাও দেখা যাচ্ছে না। অনেক গাছ কেটে ফেলা হয়েছে, সরকার কোনো নজর দিচ্ছে না, মানুষ নিজের জন্য গাছ কাটে না, এই কাঠ কোম্পানিগুলোতেই বিক্রি হয়। ওরাং ওটাং ইনফরমেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পান্দু হাদিসিসুও মনে করেন, এই বিপর্যয় সরাসরি প্রভাব ফেলেছে তাপানলি ওরাং ওটাংয়ের আবাসস্থল ভাঙনে। তার মধ্যে প্রায় 760 ওরাং ওটাং এই অঞ্চলে বাস করে, কিন্তু বন উজাড়, স্বর্ণখনি, হাইড্রো পাওয়ার প্রকল্প এবং কৃষিজমি প্রসারে তারা বাধ্য হয়ে পাহাড়ের ঢলে চলে গেছে, যেখানে ভূমিধসের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। আমরা বিশ্বাস করি ভূমিধসের স্রোতে কয়েকটি ওরাংওটাং ভেসে গেছে, কারণ তারা ঠিক সেই ঢালেই থাকত যেখানে প্রকৃতি সবচেয়ে বেশি আঘাত হেনেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্যে জানা যায়, বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটিতে মারা গেছে 962 জন এবং এখনও 291 জন নিখোঁজ। একই ঝড়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আরও 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের দাবি, অবাধ বন ধ্বংসই দুর্যোগের তীব্রতা বাড়িয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে
$140 মিলিয়ন জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট এটিকে একটি জঘন্য সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। ইউরোপ কিছুটা ভুল পথে হাঁটছে এবং এই ধরনের জরিমানার সিদ্ধান্তে ইউরোপকে সতর্ক থাকার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। জরিমানার সমস্যা নিয়ে ইলন মাস্ক এই পর্যন্ত কোনো ধরনের সহায়তা চাননি বলে নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে অনলাইন কন্টেন্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ এনে ইইউ নিয়ন্ত্রকরা এক্সকে প্রায় $140 মিলিয়ন জরিমানা করে। এ খবরের পর ইলন মাস্ক তার প্ল্যাটফর্মে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। তবে ইইউর প্রযুক্তি প্রধান হেন্না ভিরকুনেন এই জরিমানার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। 84 বছর আগে প্রশান্ত মহাসাগরের গভীর নীরবতা ভেঙে দিয়েছিল ইতিহাস বদলে দেয়া এক আঘাত। হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানের আকস্মিক বিমান হামলা টেনে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এক সকালে ডুবে যায় 6টি যুদ্ধজাহাজ, প্রাণ হারায় 2000-এরও বেশি সেনা আর বদলে যায় বিশ্ব রাজনীতির চেহারা। কেন এই হামলা চালানো হয়, কিভাবে পাল্টে যায় যুদ্ধের গতিপথ? শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। 84 বছর আগে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভোরে শান্ত নির্জনতা ভেঙে দিয়েছিল ভয়াবহ এক আক্রমণ। 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানের আকস্মিক হামলা মুহূর্তেই বদলে দিয়েছিল বিশ্বের রাজনৈতিক মানচিত্র। সেই আক্রমণের টানে যুক্তরাষ্ট্র প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে। হাওয়াইয়ের ওয়াহাইও দ্বীপাঞ্চলে প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার যুদ্ধের ময়দান থেকে 1000 কিলোমিটার দূরে হলেও মাত্র কয়েক সেকেন্ডে স্থানটি পরিণত হয় লড়াইয়ের অন্যতম কেন্দ্রে। 1941 সালের 7 ডিসেম্বর সকাল 7:55 মার্কিন নৌবহরের উপর তুমুল হামলা চালায় জাপানি যুদ্ধবিমান। মাত্র কয়েক মিনিটেই ডুবে যায় 6টি যুদ্ধজাহাজ, প্রাণ হারান 2100-এরও বেশি আমেরিকান সেনা। জাপান চেয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদ দখল থেকে যুক্তরাষ্ট্রকে আটকানো, আর সেই পথে সবচেয়ে বড় বাধা ছিল হাওয়াইয়ে অবস্থানরত মার্কিন নৌবহর। 1945 সালের 8 মে ইউরোপে যুদ্ধ শেষ হয় তৎকালীন জার্মানির পতনের মধ্য দিয়ে, কিন্তু প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলে আরো 4 মাস। এর ঠিক 4 বছর পর প্রশান্ত মহাসাগরে ইউএসএস মিসৌরি জাহাজে নিঃশর্ত আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে জাপান। সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এর মধ্যে পেরিয়ে গেছে দশকের পর দশক। আজও ওয়াহির সমুদ্রের নিচে খুঁজে পাওয়া যাবে আমেরিকান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ, মরিচা ধরা অংশ কিংবা উদ্ধার করা যন্ত্রাংশ দেখলেই মনে পড়ে ভয়াবহ সেদিনের দগদগে ক্ষত। প্রতি বছর 1.5 মিলিয়নের বেশি পর্যটক আসেন পার্ল হারবারের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে। তারা আসেন হারানো ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখতে, আচমকা হামলায় ঝরে পড়া প্রাণগুলোকে স্মরণ করতে। পার্ল হারবার আজও টিকে আছে স্মৃতিস্তম্ভ হয়ে, প্রতি মুহূর্তে মানুষকে মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ কেবল ক্ষমতায় আনে না, ভেঙে দেয় অসংখ্য পরিবার, ধ্বংস করে শহর বন্দর। মানবতার এমন বিপর্যয় যেন কখনোই না আসে। শাহরিয়া আমান সানি, বাংলা ভিশন। 8 মাসের মহাকাশ মিশন শেষে পৃথিবীতে ফিরে হৃদয় ছোঁয়া মুহূর্তের মুখোমুখি হলেন নাসা নভোচারী জোনাথন কিম। কাজাখস্তানে অবতরণের পর স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে চমকে ওঠেন কিম। রুশ কর্মকর্তারা তাকে উপহার দেন নিজ মুখাঙ্কিত ঐতিহ্যবাহী মাতৃশোকা পুতুল। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও রাশিয়া যুক্তরাষ্ট্রের মহাকাশ সহযোগিতার প্রশংসায় ভাসছে বিশ্ব দরবারে। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 8 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেই চমকে উঠলেন নাসা নভোচারী জোনাথন কিম। রাশিয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও তার অভ্যর্থনার জন্য প্রশংসায় ভাসছেন রুশ কর্মকর্তারা। ভূমিতে নেমে আসার পরপরই উদ্ধার দল ক্যাপসুলের দরজা খুলে তাকে বাইরে এনে বসান বিশেষ চেয়ারে। ঠান্ডা বাতাসে কিমকে কম্বল জড়িয়ে দেওয়া হয়, আর তিনি ক্লান্ত মুখে হাসি দিয়ে হাত তুলে অভিবাদন জানান সবাইকে। সোজ MS-27 মহাকাশটি 9 ডিসেম্বর সকালে কাজাকিস্তানের জেজেকাজগানের স্টেপভূমিতে পৌঁছায়। রুশ কসমন্ট সের্গেই রিজিকভ ও এলেক্সেই জোব্রিৎসকের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 মাসের বৈজ্ঞানিক মিশন শেষে পৃথিবীতে ফিরে আসা কিমের জন্য অপেক্ষা করছিল আরেকটি চমক। স্বাস্থ্য পরীক্ষা শেষ হতেই কর্মকর্তারা তাকে উপহার দেন ঐতিহ্যবাহী রুশ মাতৃশোকা পুতুল।
কিন্তু এটি সাধারণ পুতুল নয়, এর গায়ে আঁকা ছিল কিমের নিজের মুখ, সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকা। বহুস্তরের রাশিয়ান নেস্টিং পুতুলটি খুললে ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটি ছোট পুতুল, এরপর আরো ছোট। তখন অবাক হয়ে তাকিয়ে থাকেন নভোচারী। এই উপহার যেন খুলে খুলে দেখিয়ে দিচ্ছিল দুই দেশের মহাকাশ সহযোগিতার স্তরগুলো। ড্রোন ভিউতে দেখা যায় সোজ ক্যাপসুলের চারপাশে তখন কর্মব্যস্ততা। উদ্ধার দল, মেডিকেল টিম, টেকনিক্যাল ইউনিট ছুটে চলছে একের পর এক প্রোটোকল সম্পূর্ণ করতে। মহাকাশের শূন্যতা থেকে মাটির স্পর্শে ফেরার পর রিজিকভকে হাসি মুখে রক্তচাপ পরীক্ষা করতে দেখা যায়, আর পাশেই কিম ফোনে কথা বলছেন পরিবার ও মিশন কন্ট্রোলের সঙ্গে। বিশ্লেষণে দেখা যায় রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও রাশিয়া যুক্তরাষ্ট্রের মহাকাশ সহযোগিতা এখনও কার্যকর। কিমকে দেওয়া এই বিশেষ মাতৃউস্কা তার উজ্জ্বল উদাহরণ। স্থানীয়রা বলছেন উপহারটি শুধু সৌজন্য নয়, বরং এক ধরনের প্রতীকী স্বীকৃতি, যা বলে দেয় আন্তর্জাতিক মহাকাশ কর্মসূচি প্রযুক্তির চেয়ে বেশি মানবিক বন্ধন ও পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়ে আছে। বিশ্লেষকদের মতে ৮ মাসের কঠিন মিশন শেষে পৃথিবীতে ফিরে পাওয়া এমন উষ্ণ অভ্যর্থনা কিমের যাত্রাকে আরও অর্থবহ করে তোলে। একদিকে বৈজ্ঞানিক সাফল্য, অন্যদিকে সাংস্কৃতিক সেতুবন্ধন। মহাকাশ থেকে মাটিতে তার এই ফেরা যেন বিজ্ঞানের সঙ্গে মানবিকতার এক অনন্য মিলন মুহূর্ত। মোর্শেদা আলম, বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।